আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আন্দোলনে যাত্রাবাড়িতে টাইম হত্যা মামলায় 11 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরু। জাহাজবাড়িতে জঙ্গি নাটক, শেখ হাসিনাকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তি নির্দেশ। ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনে বাধা দেয়ায় গ্রামবাসীর উপর গুলি, আহত 4। মাদারীপুরে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে ফের দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পৌঁছে দিলেন যুবরাজ সালমানের শুভেচ্ছা বার্তা। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দ্রুত সময়ের মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করার কথা ভাবছে সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে থার্ড টার্মিনাল বিষয়ক সভা শেষে সরকারের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার সকালে সচিবালয়ে আরও কয়েকটি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন 12 মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। খুব সকালেই সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:05 মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করতে আসেন প্রধানমন্ত্রী। তখনও সচিবালয় শুরু হয়নি পুরোদস্তুর কর্মযজ্ঞ। তাকে স্বাগত জানান মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। দিনের শুরুতেই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড আবদুল্লাহ জাফর H বিন আবিয়া। সকাল 11টায় মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তাও পৌঁছে দেন রাষ্ট্রদূত। সাক্ষাতেই দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু এজেন্ডা ছিল, ওনার সাথে বসছি, অগ্রগতি দেওয়া হচ্ছে বিভিন্ন বিষয়ে। সৌদি অ্যাম্বাসেডার ওনার উপর ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। দুপুরে সচিবালয়ের প্রধানমন্ত্রীর সভাকক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে থার্ড টার্মিনালে অগ্রগতি এবং কিভাবে দ্রুততম সময়ে চালু করা যায় সেটি নিয়ে আলোচনা করা হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক সভায় উপস্থিত ছিলেন। আসলে কেন চালু হতেছে এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল, কবে নাগাদ এটা তো বলা যাবে না। এটা তো এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান। এদিকে বিকেলে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত 1006টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখ মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সবার আগে বাংলাদেশ নীতিকে সমর্থন জানিয়েছে চীন। রাষ্ট্রদূতের আশা, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাবে ঢাকা বেইজিং সম্পর্ক। তিস্তা প্রকল্পে অর্থায়নে তার সরকার প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। আর দুদেশের জনগণের স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। প্রত্যাশা গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সাথে কাজ করার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ঘণ্টাখানেক বৈঠকের পর রাষ্ট্রদূত চীন বাংলাদেশ সম্পর্ক বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা ও মাতার কথা স্মরণ করেন। জানান, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে চীনের সম্পর্ক নিয়ে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপের সুযোগ নেই। নতুন সরকারের প্রতি সমর্থন জানিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে বেইজিং প্রস্তুত বলেও জানান তিনি। সবার আগে বাংলাদেশ নীতি অব্যাহত রেখে ঢাকায় বেইজিং সম্পর্ক নতুন উচ্চতা নিতে প্রস্তুত আছি আমরা। তিস্তা বহুমুখী প্রকল্প নিয়েও আমাদের প্রস্তুতি আছে। ঢাকা চাইলেই কাজ শুরু হবে।
ইউআইওএনের পরপরই নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ঘণ্টাখানেক বৈঠকের পর তিনি বলেন, দুদেশের জনগণের স্বার্থ বজায় রেখে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। সরাসরি ভিসা নিয়ে কথা না বললেও দ্রুতই সব স্বাভাবিক হওয়ার ইঙ্গিত ছিল হাইকমিশনারের। To support democratic, progressive and inclusive Bangladesh. গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের সাথে কাজ করবে ভারত। জনগণ কেন্দ্রিক বিষয় সামনে রেখেই এগুবে দুই দেশ। Our people-centric cooperation in all domains. এদিন বিকাল 4:30 থেকে প্রায় ঘণ্টাখানেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে কথা বলেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। একই দিন পাক পররাষ্ট্রমন্ত্রীও টেলিফোনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে। দিনের শুরুতে মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইস বিন আবিয়া। প্রান্তিক জনপদ বান্দরবানের লামা উপজেলা থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে। ঈদের আগেই এই কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, পর্যালোচনা করে পাওয়ার যোগ্য পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এক্ষেত্রে 3 পর্যায়ে কঠোর পর্যবেক্ষণ করা হবে যাতে কোনো অনিয়ম ও স্বজনপ্রীতি না হয়। অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের অনিশ্চয়তার প্রেক্ষাপটে নির্বাচনী প্রচারণায় দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণ করে প্রথম মন্ত্রিসভা এ নিয়ে আলোচনা করেন। বাস্তবায়নে গঠন করেন মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন এই কমিটি 24 ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিবেন। কমিটির সদস্য সমাজ কল্যাণ মন্ত্রী জানান, প্রকৃত হতদরিদ্রদের কার্ড দেওয়া হবে। এর সুযোগ সুবিধাও থাকবে ভিন্ন। নারী প্রধান অর্থাৎ মহিলাদেরকে ক্ষমতায়ন, মহিলাদেরকে আপনার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, এটাই হচ্ছে এই ফ্যামিলি কার্ড প্রদানের সবচেয়ে বড় উদ্দেশ্য। এবং পিছিয়ে পড়া এই মাদেরকে সামনে আনা, তাদেরকে সম্মানিত করা, তাদেরকে তাদের মর্যাদা দেওয়া, সেই লক্ষ্যেই ফ্যামিলি কার্ড। আর ফ্যামিলি কার্ড ইউনিভার্সালি দেওয়া হবে, অর্থাৎ এখানে কোনো ধরনের ফ্যামিলি কার্ড দিতে গিয়ে কোনো ধরনের পিক অ্যান্ড চুজ এরকম কোনো সুযোগ সুবিধা ব্যবস্থা রাখা হবে না, সো দ্যাট ডিসক্রিমিনেশনের কোনো ধরনের সুযোগ না থাকে। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করা হবে। থাকবে না কোনো দুর্নীতির সুযোগ। কোনো দুর্নীতি, কোনো ধরনের সীমাবদ্ধতা, এগুলো যাতে আমাদের টার্গেট ইনশাআল্লাহ 0% থাকবে। তবে কবে থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে এর জবাবও দেন মন্ত্রী। খুব শীঘ্রই দেখতে পাবেন। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান জানান, কোন এলাকা থেকে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হবে। ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের একটু স্পেসিফিক, ওখানে দেখলাম যে মনে হয় বান্দরবনে লামা, তো এটা লামা দিয়ে শুরু হবে আর কি। এটা তো মনে হয় পরবর্তীকালে আমরা সেগুলো একটা লিস্ট, সব উপজেলা হবে, লামা এখন শুরু হচ্ছে। দীপেন দেওয়ান বলেন, সরকারের 180 দিনের কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যামিলি কার্ড। এ সময় তিনি বলেন, আইন লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রামে যেসব রিসোর্ট তৈরি করা হয়েছে তা খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।